স্কুলে পড়াকালীনই ফেস্টিভ্যাল কথাটা শুনেছিলাম, উৎসব কথাটাও শুনেছিলাম, কিন্তু ফেস্ট এই শব্দটার সঙ্গে প্রথমবার পরিচয় হয় কলকাতা মেডিকেল কলেজে যাওয়ার পর। আজকের ভিডিও মেডিকেল কলেজের সব থেকে বড় উৎসবকে নিয়ে, যার নাম র্যাপসোডি। মেডিকেল কলেজের নিজস্ব দুর্গাপুজো, যা দুর্গাপুজোর মতোই 5 দিন ধরে হতো, যার প্রস্তুতি 6 মাস ধরে চলতো, এবং যেখানে সবাই সবার দুঃখ, ফ্রাস্ট্রেশন, ঝগড়া ঝামেলা ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যেত। আজকের ভিডিও সেই র্যাপসোডিকে নিয়ে। তো তোমরা জেনেই গেছো যে 2012 সালে আমি মেডিকেল কলেজে যাই ফার্স্ট ইয়ার হয়ে। তো অ্যাকচুয়ালি ওই প্রথম দিনের পরে আমি বেশ চাপে পড়ে গেছিলাম। আমি মফস্বলের বাংলা মিডিয়ামের ছেলে। গিয়ে দেখলাম যে সমস্ত বই ইংরাজিতে লেখা, সমস্ত শব্দ দাঁত ভাঙা কঠিন কঠিন ইংরাজিতে, সমস্ত ক্লাস ইংরাজিতে হচ্ছে। তো সব মিলিয়ে মনে হচ্ছিল কেউ আমাকে একটা সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে, এবং আমি কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। ডিপ্রেসড হয়ে গেছিলাম, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম, বুঝতে পারছিলাম না কি করব। এই রকম একটা টালমাটাল সময়ে ক্লাস শুরুর দিন 10 পরে দুটো ক্লাসের ফাঁকে একদিন হঠাৎ করে দেখলাম কিছু সিনিয়র ক্লাসে ঢুকলো। একটু ঘাবড়ে গেলাম, কি জানি বাবা র্যাগিং ট্যাগিং করবে নাকি। কিন্তু না, আমাদের চমকে দিয়ে একটি দিদি, ওই গ্রুপের মধ্যে থাকা একটি দিদি বলল যে কলেজে উৎসব আসছে, কলেজে র্যাপসোডি আসছে। এই প্রথমবার র্যাপসোডি শব্দটা শুনলাম। খায় না মাথায় দেয় কিছুই বুঝতে পারিনি, এবং তার সঙ্গে উৎসবের কী সম্পর্ক তা তো আরোই বুঝতে পারিনি। কারণ আগস্ট মাস ছিল, প্যাচ প্যাচে ওয়েদার ছিল, আর দুর্গাপুজো সেই অক্টোবরে, ঢের দেরি। এর মাঝে উৎসব যে কী করে আসে তা বুঝতে পারলাম না। এরপরে দিদি আরও কিছু কথা বলেছিল, কিন্তু ইংরাজিতে বলেছিল, তাই বলাই বাহুল্য আমি আর কিছু বুঝিনি। তো আমি ডে স্কলার ছিলাম, মানে বাড়ি থেকে যাতায়াত করতাম। 3-3.5 ঘন্টা লাগতো, তবুও বাড়ি থেকেই করতাম, হোস্টেলে থাকতাম না। সেই জন্য এর ব্যাপারে আর ডিটেলসে কিছু জানা হয়নি। সত্যি বলতে কি আগ্রহ তেমন জন্মায়নি, ভুলেই গেছিলাম প্রায়। আবার দিন 2 পরে ওই রকমই দুটো ক্লাসের ফাঁকে আবার বেশ কিছু সিনিয়র ক্লাসে ঢুকলো। এইবার একটা দাদা বলল, এবং বাংলায় বলল, এবং এই প্রথমবার আমি বুঝলাম যে র্যাপসোডির কী মহিমা এবং র্যাপসোডি কী। এবং সত্যি বলছি, ওই কঠিন সময়, ওই ফ্রাস্ট্রেটেড সময়ে প্রথমবার কলেজ লাইফের প্রতি একটা আকর্ষণ জন্মানো শুরু করলো। যা বুঝলাম যে র্যাপসোডি হচ্ছে মেডিকেল কলেজের একটা নিজস্ব উৎসব, যা সেপ্টেম্বর মাসে হবে, মানে ঠিক আর 3 সপ্তাহ পর। টানা 5 দিন ধরে হবে, সোম থেকে শুক্রবার অবধি। এই 5 দিন কোনো ক্লাস হবে না, কোনো প্র্যাকটিক্যাল ক্লাস হবে না, কোনো ডেমনস্ট্রেশন ক্লাস হবে না, অর্থাৎ পড়াশুনো পুরোপুরি বন্ধ। এই 5 দিন শুধু মজা হবে, হুল্লোড় হবে, আনন্দ হবে। সারা দিন ধরে বিভিন্ন প্রতিযোগিতা থাকবে, এবং প্রত্যেক দিন সন্ধেবেলায় থাকবে হচ্ছে একটা বিশেষ চমক। যদিও প্রথম দিন ওই দাদা এর বেশি আর কিছু বলেনি, কিন্তু এরপর থেকে প্রত্যেক দিনই 1-2 দিন অন্তর অন্তর সিনিয়ররা আসতো, এবং কেউ না কেউ কোনো না কোনো একটা প্রতিযোগিতা বা ইভেন্ট সম্পর্কে বলতো, যেটা সারা দিন ধরে চলবে। ততদিন অবধি আমি প্রতিযোগিতা বলতে ওই 4টে বুঝতাম: আবৃত্তি প্রতিযোগিতা, নৃত্য, সঙ্গীত আর বসে আঁকো। এর বাইরে যে কিছু হতে পারে তা জানতামই না। কিন্তু আমি রোজ চমকে যেতাম যখন দাদারা এসে রোজ নতুন নতুন একটা ইভেন্ট বলতো, এবং ভাবতাম সত্যি এই রকম ট্যালেন্টেরও কেউ দাম দেয়। কি ছিল না সেখানে! নেল আর্ট, মানে কে কত ভালো নেল পালিশ করতে পারে; হেয়ার আর্ট, কে কত ভালো চুল বাঁধতে পারে; ফেস পেন্টিং, কে কত ভালো মুখের মধ্যে মানে পেন্ট করতে পারে; রঙ্গোলি, মেহেন্দি আর্ট থেকে সব কিছু। তার সঙ্গে যারা ভালো গেম খেলতে পারে তাদের জন্য ফিফা, এবং তার সঙ্গে তখন আর একটা গেম ছিল, একটা ওই শুটিং গেম ছিল। সেই গেমটা, মানে আমি যেহেতু কম্পিউটার গেম খেলতাম না, তাই আমি অত ভালো করে বলতে পারবো না, তবে ওই দুটো গেম আর কি ছিল সাইবার গেমিংয়ের মধ্যে, ফিফা আর একটা শুটিং গেম। নাম্বার গেমিংয়ের জন্য সুডোকু, এবং বলাই বাহুল্য ওই গানের প্রতিযোগিতা, নাচের প্রতিযোগিতা, নাটকের প্রতিযোগিতা, এগুলো তো ছিলই। আরও ছিল ব্যান্ডের প্রতিযোগিতা, অর্থাৎ নতুন যদি কেউ ব্যান্ড তৈরি করে সেই ব্যান্ডগুলোকে নিয়ে যে একটা প্রতিযোগিতা, মানে সব কিছু ছিল। তবে আমাকে সব থেকে বেশি
যে ইভেন্টটা, যে প্রতিযোগিতা আমাকে আকর্ষিত করেছিল সেটা হচ্ছে ট্রেজার হান্ট। তখনও স্টুডেন্ট অফ দ্য ইয়ার দেখিনি, তাই ট্রেজার হান্ট আমার কাছে একেবারে নতুন ছিল। অর্থাৎ একটা ট্রেজার, একটা গুপ্তধন মেডিকেল কলেজের ওই বিরাট বড় ক্যাম্পাসের মধ্যে কোথাও একটা লুকোনো রয়েছে। সমস্ত গ্রুপে গ্রুপে ভাগ থাকবে এবং কোনো একটা গ্রুপকে সেই গুপ্তধনটাকে খুঁজে বার করে আনতে হবে সবার আগে। যে সবার আগে আনবে, যে সবার আগে ওই গুপ্তধনের কাছে পৌঁছাবে, সেই জিতে যাবে। এবং তার জন্য তাকে ক্লু দেওয়া হবে, মানে সমস্ত গ্রুপকে প্রথমে একটা ক্লু দেওয়া হবে, সেই ক্লুকে ক্র্যাক করে সে একটা জায়গায় পৌঁছবে, সেই জায়গায় দ্বিতীয় ক্লু থাকবে, সেখান দিয়ে তৃতীয় ক্লু, চতুর্থ ক্লু, এবং এইভাবে আলটিমেটলি সে গুপ্তধনের কাছে পৌঁছে যাবে। তো আমার কাছে এই প্রতিযোগিতাটা সব থেকে আকর্ষণীয় ছিল। তো যাই হোক, এইভাবেই রোজ রোজ মানে দাদা দিদিরা আসতো এবং রোজই নতুন নতুন কোনো একটা ইভেন্ট নিয়ে বলতো। উত্তেজনার পারদটা আস্তে আস্তে বাড়তে থাকছিল, কারণ এরকমভাবেই একসময় প্রায় চলে এসেছিল সেই সেপ্টেম্বরের সপ্তাহ, যে সপ্তাহটা জুড়ে র্যাপসডি হবে। কিন্তু এখনও অবধি দাদা দিদিরা কিন্তু ওই সন্ধেবেলার চমকটা বলেনি। একদম চলে এলো, মানে সোমবার শুরু হবে আর তার আগের ঠিক শুক্রবার। এখনও অবধি জানি না যে সন্ধেবেলাগুলো কী হবে। ঠিক ওই সোমবার শুরু হওয়ার আগের সপ্তাহের শেষ শুক্রবার আবার সিনিয়ররা ঢুকলো। এইবার প্রায় 40-50 জন সিনিয়র একসাথে ঢুকলো। ঢুকে বলল যে আজকে তোদের সন্ধেবেলার চমকগুলোকে রিভিল করে দেবো। আজকে তোরা জেনে যাবি যে সন্ধেবেলাগুলো কী হচ্ছে। রেডি তো তোরা? আমরা সবাই বললাম হ্যাঁ, আমরা সবাই রেডি, আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে সন্ধেবেলাগুলো কী হবে। তো একজন দাদা বলল যে সোমবার দিন, প্রথম দিন সন্ধেবেলা তোদের জন্য থাকছে অনুপম রায়। আমি স্টান্ড, অবাক, পুরোপুরি চমকে গেছি। কারণ এটা এখনকার সঙ্গে তুলনা করলে হবে না। 2012 সাল, তখন ইন্টারনেট বেশিরভাগই কেউ ইউজ করতাম না, ইউজ করলেও 2G ইন্টারনেট। ফেসবুক তখন সবেমাত্র হামাগুড়ি দিচ্ছে। ইউটিউব, ইনস্টাগ্রাম তো নেই, আর ইউটিউব তখনও সেভাবে বিস্তার করেনি। এইরকম একটা সময়, তখন ফোন বলতে স্মার্টফোন আসেনি, ছোট ফোনে মেমোরি কার্ডে আমাদের গান থাকতো। এবং তখন অটোগ্রাফ, 22শে শ্রাবণ আর হেমলক সোসাইটি বেরিয়েছে, এবং আমাদের এমন কারুর ফোন ছিল না যেখানে অনুপম রায়ের গান নেই। আমরা সব সময় লুপে অনুপম রায়ের গান শুনতাম। এবং দাদারা কি বলছে, প্রথম দিন অনুপম রায় আমার থেকে 2 ফুট দাঁড়িয়ে গান গাইবে। আমি একেবারে উড়ে গেছিলাম, কারণ সেই সময় আমি অনুপম রায়ের ডাই হার্ট ফ্যান ছিলাম, পাগল ছিলাম অনুপম রায় বলতাম। এবং প্রথম দিনেই অনুপম রায়, আমি অবাক, চমকে গেছি। কিন্তু চমকের তখনও অনেক বাকি ছিল। এবার আরেকজন দাদা, সে বলল যে চমক কিন্তু এখনও শেষ হয়নি। দ্বিতীয় দিন মঙ্গলবার, সন্ধেবেলা তোদের জন্য থাকছে রূপম ইসলাম ফসিলস। আমরা স্টান্ট, কারণ তখন সবেমাত্র আমাদের যৌবন এসছে, এবং তখন যৌবন মানেই ফসিলস। 11-12 প্রথমবার ফসিলসের গান শোনা, হাসনুহানা, অ্যাসিড, বাইসাইকেল চোর, বিষাক্ত মানুষ, এবং তখন ওই লেটেস্ট গানগুলো বেরিয়েছে যেগুলো ওই অটোগ্রাফ বা 22শে শ্রাবণে রূপম ইসলাম গেয়েছে। এই শ্রাবণ কিংবা যে গানগুলো গেয়েছিল রূপম ইসলাম, মানে পাগলামো। তো সেই পাগলামোকে চাক্ষুষ দেখার সুযোগ আমাদের সামনে, কি বলবো আর। এরপরে আরেকজন দিদি এবার বলতে শুরু করলো। দিদি বললো চমক শেষ নয়, তৃতীয় দিন স্ট্রেট ফ্রম দ্য বলিউড, জুবিন গার্গ। কি বলবো, হিন্দি গান আমি সেভাবে তখন শুনতাম না, কিন্তু তখন বাংলা গান বলতে ছিল সঙ্গীত বাংলা, হাওড়া ব্রিজ। এবং তখন জিৎ আর দেবের লিপে জুবিন কিন্তু প্রচুর গান গাইতো। কি বলছে অনুপম রায়, রূপম ইসলাম, জুবিন গার্গ। কি হতে চলেছে সেটা ভাবতেই গায়ের লোমগুলো খাড়া হয়ে যাচ্ছিল। 4 নম্বর দিন একটা লোকাল কোনো একটা ব্যান্ডের নাম বললো, এবং 5 নম্বর দিন হচ্ছে ডিজে এবং ডিনার। এই ডিজে শব্দটার সঙ্গেও প্রথমবার পরিচয় সেদিন। পরে জেনেছিলাম যে ডিজে মানে অ্যাকচুয়ালি ট্র্যাক সেট করে এবং সেই তালে তালে পুরো ফ্লোর নাচে। এবং ডিজের পরে শেষ দিন হচ্ছে ডিনার, যেখানে বুফেতে থরে থরে খাবার সাজানো থাকবে এবং যে যা খুশি খেতে পারে। চমকে গেলাম, অবাক হয়ে গেলাম,
অদ্ভুত অনুভূতি হচ্ছিল। এবং সত্যি কথা বলতে কি, এই শুক্রবার এই অ্যানাউন্সমেন্টের পরে ভাবছিলাম যে কখন সোমবার আসবে। ইতিমধ্যে মেডিকেল কলেজকে পুরো ঢালাওভাবে সাজানো হচ্ছে, চারদিকে আলো ফুল সাজো সাজো রাব, মনে হচ্ছে কোনো একটা উৎসব হবে। এবং যখনই বেরোচ্ছি দেখছি কোনো না কোনো কাজ হচ্ছে, কোনো ব্যানার পড়ছে, কোনো বিরাট বড় লাইটিং লাগানো হচ্ছে, এবং সব মিলিয়ে ওই উত্তেজনাটাকে বলে বোঝাতে পারবো না। এবং এইভাবে ফাইনালি সেই সোমবার চলে এলো। আমি বেশ কিছু ইভেন্টে নাম দিয়েছিলাম, কিন্তু একটিতেও পুরস্কার পাইনি। একটি আক্ষেপ ছিল যে আবৃত্তি প্রতিযোগিতা আলাদা করে ছিল না, সোলো ভোকাল ছিল, যেটা অ্যাকচুয়ালি গানের প্রতিযোগিতা। কিন্তু আমি যখন আমার সিনিয়রদের গিয়ে বলেছিলাম, অর্থাৎ যারা অর্গানাইজার ব্যাচ, থার্ড ইয়াররা অর্গানাইজ করতো, তাদেরকে আমি যখন গিয়ে বলেছিলাম যে দাদা আবৃত্তি তো নেই, তো আমি তো একটা আবৃত্তি করতে চাই, তখন দাদারা একদম আমাকে নিরাশ করেনি, আমাকে বলেছিল সোলো ভোকালসই তো তোর ইভেন্ট, তুই যা গিয়ে আবৃত্তি কর, কোনো ব্যাপার নয়, তুই গিয়ে আবৃত্তি কর, ওটাই তোর ইভেন্ট। তো আমার মন খারাপ করতে দেয়নি, এবং আমি অ্যাকচুয়ালি ওখানে আবৃত্তি করেছিলাম সোলো ভোকালসে উঠে। পুরস্কার পাইনি, কিন্তু সান্ত্বনা পুরস্কার পেয়েছিলাম। যাই হোক, এরকমভাবেই আর কি প্রত্যেক দিনের বিভিন্ন প্রতিযোগিতাগুলো কেটে যেত, এবং মেন আকর্ষণ থাকতো ওই সন্ধেবেলা ইভেন্ট। প্রথম দিনের কথা বলতে চাই, অনুপম রায়, কারণ আমি তখন ডাই হার্ট ফ্যান ছিলাম। তো অনুষ্ঠান শুরুর আগে, অনুপম রায়ের শোয়ের আগে অনুপম রায় দেখলাম আমাদের মেডিকেল কলেজের সাইবার ক্যাফে ছিল, তার মধ্যে বসে রয়েছে। আমি গিয়ে আবার সিনিয়রদের হাতে পায়ে ধরলাম যে দাদা প্লিজ আমাকে একবার অনুপম রায়ের সাথে ছবি তোলার সুযোগ করে দাও, একটা অটোগ্রাফের সুযোগ করে দাও। দাদারা না করেনি, দাদারা আমাকে নিয়ে গেল অনুপম রায়ের কাছে, গিয়ে বললো যে অনুপম দা তোমার খুব বড় ফ্যান, ফার্স্ট ইয়ারে পড়ে অর্কদীপ। অনুপম দা মৃদু হাসলো, আমি বললাম যে দাদা একটা ছবি তুলবো। অনুপম রায় বললো শিওর। দাঁড়ালাম, ছবি তুললাম। আজও যদি তোমরা আমার ফেসবুক প্রোফাইলে যাও তাহলে দেখবে 2012 সালের সেপ্টেম্বর মাসে অনুপম রায়ের পাশে দাঁড়িয়ে আমার সেই ছবি রয়েছে। কালো সাদা একটা স্ট্রাইপ জামা ছিল, আর অনুপম রায়ের পরনেও ছিল কালো রঙের একটা শার্ট। এবং এরপরে প্রত্যেক দিন ইভেন্ট হতো, মানে তখন অবধি ওই অনুষ্ঠান বলতে পাড়ার পুজোর জলসা দেখেছি, কিন্তু ফেস্ট যে কী জিনিস, ফেস্টের পারফরমেন্স যে কী জিনিস তা জানতাম না। এখনও ভাবলে সেই প্রথম ফেস্টের কথা ভুলতে পারি না। সেই অনুপম রায় মাইক নিয়ে বলছে যে আমাকে আমার মতো থাকতে দাও বলে মাইক আমাদের দিকে ঘুরিয়ে দিচ্ছে, আমরা বলছি আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। আবার অনুপম রায় বলছে যেটা ছিল না সেটা না পাওয়াই থাক, সব পেলে নষ্ট জীবন। তারপরে দ্বিতীয় দিন রূপম ইসলাম, সেই হেডব্যাং, নাচতে জানতাম না, পাগলের মতো নাচ। এবং এই যে বলতাম না উৎসব, মেডিকেল কলেজে 3টে পলিটিক্যাল পার্টি ছিল, তৃণমূল ছাত্র পরিষদ, এসএফআই এবং ডিএসএ। 3জনের মধ্যে পলিটিক্যাল ডিবেট সারা বছর ধরে চলতো, কিন্তু এই 5টা দিন, এই যখন রূপম ইসলাম হেডব্যাং করছে, অনুপম রায় যখন মাইকটা ধরছে, 5জন এই সমস্ত সবাই পুরো মেডিকেল কলেজ কাঁধে কাঁধ মিলিয়ে এক হয়ে যেত, সবাই একসাথে উৎসবে মেতে উঠত। এইভাবেই 1 দিন 2 দিন 3 দিন 4 দিন চলে আলটিমেটলি শুক্রবার চলে এলো, যেখানে আমার মেন লক্ষ্য ছিল কখন ডিনার আসবে। গিয়ে দেখলাম থরে থরে খাবার সাজানো, পোলাও, মটন কষা, গলদা চিংড়ির মালাইকারি, রাবড়ি, মিষ্টি, কি নেই সেখানে। এই সমস্ত খেয়েই কিন্তু র্যাপসোডিটা শেষ হয় না, এরপরে আরও একটা চমক থাকে। প্রথমবার একটা শব্দ শুনলাম, তার নাম হচ্ছে বনফায়ার। অর্থাৎ রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে আমাদের মেডিকেল কলেজের সামনের যে জায়গাটা, কলেজের সামনের যে জায়গাটা, হাসপাতাল নয় কলেজের সামনের যে জায়গাটা, সেখানে কাঠ জ্বালানো হতো এবং সেই আগুন জ্বালিয়ে তার চারদিকে সবাই ঘিরে বসে থাকতাম, সিনিয়র জুনিয়র প্রত্যেকে। এবং সারা রাত ধরে গল্প হতো, ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা হতো। অনেক আমার মতো জুনিয়র ফার্স্ট ইয়ারের ছেলে সিনিয়র দিদিদের প্রপোজ করতো, এবং আরও নানা কিছু হতো, এবং সারা জীবনের স্মৃতি জড়ো হতো ওই একটা রাতে। এরকমভাবে একসময় রাত শেষ হয়ে আসতো, সকালের আলো উঠতো, ততক্ষণে আগুন নিভে গেছে, ছাই পড়ে রয়েছে। আমরা সবাই সিনিয়র জুনিয়র মিলে হাতে হাত ধরে গোল হয়ে দাঁড়াতাম, এবং রবি ঠাকুরের গান এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এই গানে আমাদের ওই সকালটা শুরু হতো। এরপরে আমরা মেডিকেল কলেজ থেকে বেরোতাম দল বেঁধে, মেডিকেল কলেজের গেটটা ছেড়ে, যাতে গেট থেকে কোনো পেশেন্টের ঢুকতে অসুবিধা না হয়, সামনের রাস্তাটায় 5 মিনিটের জন্য বসে থাকতাম। টুকটাক কিছু বাইক গাড়িকে কিছুক্ষণের জন্য বলতাম একটু অপেক্ষা করো, তারপরে উঠতাম। পাশে কলেজ স্কোয়ার, সুইমিং পুল, জলাধার, সেখানে সবাই ঝাঁপ মারতাম একসাথে, এবং বলতাম মেডিকেল কলেজের নামে একটা হু, র্যাপসোডির নামে একটা হু। এই গগনচুম্বী চিৎকার করে আমরা আমাদের র্যাপসোডি শেষ করতাম। এটাই বছরের পর বছর ধরে চলতো। তবে
এই 2012 সালের র্যাপসডি আমার জীবনের সব থেকে স্পেশাল, কারণ এটা আমার প্রথম ছিল এবং ওই কঠিন সময়, ওই চাপের সময় এরপর থেকে কলেজ লাইফটাকে অনেক সহজ হতে শুরু করলো, কারণ ওই ফেস্টের মধ্যেই সমস্ত বন্ধুত্ব তৈরি হয়, ওই ফেস্টের মধ্যেই কত প্রেমের জন্ম হয়, ওই ফেস্টের মধ্যেই কত ঝামেলা মিটে যায়, সব কিছু হয়ে যায় এবং সবাই যখন লাস্টে জলে ঝাঁপ মারে এবং ওই যে বলে মেডিকেল কলেজের নামে একটা হু, সবাই যেন এক হয়ে যায়। তো যারা জানি না, যারা অর্গানাইজ করেছিল ওই মেডিকেল কলেজের র্যাপসডিটা, তারা দেখছে কি না, তাদের প্রত্যেককে আমি আরেকবার ধন্যবাদ দিতে চাই। সেটা দেবজিৎ দা হোক, সেটা মঞ্জুশ্রী দি হোক, উত্তয়ন দা হোক, তন্ময় দা হোক, স্বর্ণদীপ দা হোক, পৃথা দি হোক, চৈতি দি হোক, প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ আমাদের মতো ফার্স্ট ইয়ারকে এত সুন্দর একটা র্যাপসডি উপহার দেওয়ার জন্য। থার্ড ইয়ারে অর্গানাইজ করে, তো এরপরে আমরা যখন থার্ড ইয়ার হয়েছিলাম তখন আমরাও অর্গানাইজ করেছিলাম, যদিও আমি কোনো দায়িত্বে ছিলাম না। ওই যে একটা ভিডিওতে বলেছিলাম না যে মেডিকেল কলেজে আমি বেশ কিছু ভুল করেছি, যার জন্য আমি যা করতে পারতাম তা করতে পারিনি। কিন্তু মেডিকেল কলেজে আমার যে 2-3 জন খুব কাছের বন্ধু ছিল, তার মধ্যে একজন দেবরাজ, সেই দায়িত্বে ছিল 2014 সালের র্যাপসডির। এবং এই যে বললাম না দুর্গাপুজোর যে ব্যাপারটা, সেটা কিন্তু প্রথমবার দেবরাজই একদম স্ট্যাম্প দিয়েছিল। এবং প্রথমবার দেবরাজ ওই 5টা দিনকে, সোম থেকে শুক্রকে, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী, মানে না, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী এইরকম নাম দিয়েছিল এবং পেপারে অ্যাড এসেছিল। সে গল্প পরে আরেকদিন বলবো, যে বছর আমরা অর্গানাইজ করেছিলাম, আমাদের ব্যাচ অর্গানাইজ করেছিল, সেই গল্পটা পরে বলবো। তবে আজকের গল্প এই অবধি। তোমাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে চাইলে সাবস্ক্রাইব করতে পারো। আমার সঙ্গে অন্যান্য অ্যাকাউন্টে কানেক্টেড থাকার জন্য ফেসবুক প্রোফাইল, পেজ এবং ইনস্টাগ্রাম আইডি ডেসক্রিপশানে থাকবে। তোমরা যদি নিট অ্যাসপিরেন্ট হও তাহলে আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও, তার লিঙ্কটা ডেসক্রিপশানে থাকবে। আর দেখা হবে আবার পরের ভিডিওতে, পরের রবিবার নতুন কোনো একটা অভিজ্ঞতা নিয়ে। ততদিনের জন্য ভালো থেকো, ভালো রেখো।